আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্টুডিওর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আর টপিকসটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। তার আগে ছোট্ট একটি কথা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমেই দেখো, আমরা যে ফ্রেজটি ব্যবহার করব সেটা হলো ওয়াজ বর্ন। জন্মগ্রহণ করেছিলেন বা জন্মগ্রহণ করেছিলাম এমন বোঝাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে ওই সেন্টেন্সের মধ্যে আমাদের প্রশ্নপত্রে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেই সেন্টেন্সগুলোর মধ্যে কোথায় কোনো সালের উল্লেখ আছে কিনা, বা কোনো স্থানের উল্লেখ আছে কিনা, কোনো দেশের উল্লেখ আছে কিনা, বা শহরের উল্লেখ আছে কিনা দেখলেই আমরা সেখানে ওয়াজ বর্ন ব্যবহার করব। যেমন দেখো, এখানে সেন্টেন্স দেওয়া আছে, সক্রেটিস ওয়াজ sentenced to death by drinking hemlock. সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল হেমলক বিষ পানের মাধ্যমে, ওয়াজ বর্ন আমরা ব্যবহার করব, কারণ এখানে দেখো একটা সালের উল্লেখ আছে। এরপরের বাক্য খেয়াল করো, সক্রেটিস ওয়াজ বর্ন ইন অ্যাথেন্স। এই যে জায়গার নামে উল্লেখ আছে, এরকম থাকলে আমরা সেই বাক্যে ওয়াজ বর্ন ব্যবহার করব। দেখো কি কি থাকবে, জন্ম তারিখ থাকবে, জন্মস্থান থাকবে, পরিবার থাকতে পারে, দেশ থাকতে পারে, শহর থাকবে বা গ্রামও থাকতে পারে। এরপরে দেখো অ্যাজ ইফ বা অ্যাজ দো, এই ফ্রেজটি ব্যবহৃত হয় অবাস্তব কল্পনা বোঝানোর জন্য। এর অর্থ হচ্ছে যেন। এইটা দুইটি ক্লজকে সংযুক্ত করবে। দুইটি ক্লজের মধ্যে পরের ক্লজটি সাবজেক্টের পরে ওয়্যার থাকবে, এবং এমনও থাকতে পারে সাবজেক্টের পরে পাস্ট ফর্মও থাকতে পারে। এরকম বোঝালে আমরা সেখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করব। দেখো সেন্টেন্স, সুমি টক্স টু মাচ। সুমি প্রচুর কথা বলে। ইট ইজ অ্যাজ ইফ শি ওয়ার আ ম্যাড। দেখো ওয়ার আছে, অবাস্তব কল্পনা বোঝাতে। শির পরে কিন্তু ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু ওয়ার হয়েছে। ওয়ার হওয়ার কারণে এখানে কিন্তু অ্যাজ ইফ ব্যবহার করব, বা অ্যাজ দো যেটাই থাকুক সেটা ব্যবহার করব। এরপরে দেখো, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। দেখো এখানে মূল ভার্ব থাকলে নিউ হবে, অর্থাৎ পাস্ট ফর্ম হবে, আর বি ভার্ব থাকলে ওয়ার হবে। এখানে লক্ষণ দেখো কিভাবে আমরা চিনব, সাবজেক্টের পর ওয়ার বা ভার্বের পাস্ট ফর্ম থাকবে। এরপরে দেখো বাট ফর, সবাই জানো বাট ফর মানে সারা, অর্থাৎ উইদাউটের সমার্থক একটি ফ্রেজ এটা। এক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বাট ফর, দেখো আই উড হ্যাভ ক্র্যাশড দ্য কার। আমার কারটি ক্র্যাশ করতো বা দুর্ঘটনার সম্মুখীন হতো, বাট ফর ইউর ওয়ার্নিং, তোমার সতর্কতা না থাকলে, তোমার সতর্কতা যদি না থাকতো। পরের বাক্যটি খেয়াল করো, বাট ফর দ্য রেইন। দেখো বৃষ্টি ছাড়া উই উড হ্যাভ গন অন আ পিকনিক, অর্থাৎ বৃষ্টি যদি না হতো তাহলে আমরা পিকনিকে যেতাম। এক্ষেত্রে আমরা যে লক্ষণটা খেয়াল করব সেটা হলো, গ্যাপের পরে দেখব যে এখানে পজিটিভ কেস আছে এবং নাউনও থাকতে পারে। এরকম লক্ষণ দেখলেই আমরা এখানে বাট ফর ব্যবহার করব। মূল কথা এখানে মনে রাখতে হবে, বাট ফর মানে হলো ছাড়া। এরপরে খেয়াল করো, হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক। এটার মানে হচ্ছে দেখতে কেমন। এখানে তোমাকে মনে রাখতে হবে যে এমন কিছু সিচুয়েশন এখানে দেওয়া হবে, এমন কিছু বিষয় দেওয়া হবে যেখানে তোমাকে ওই বিষয়টা বা ওই জিনিসটা দেখতে কেমন এমন, অর্থাৎ গ্যাপ থাকবে দুইটা গ্যাপের মধ্যে তোমাকে এই দুইটা ফ্রেজ ব্যবহার করতে হবে। তো প্রথম গ্যাপে ব্যবহার করবে হোয়াট ডাজ, দ্বিতীয় গ্যাপে ব্যবহার করবে লুক লাইক। তো দেখি সেন্টেন্সগুলো কেমন হতে পারে। দেখো, হোয়াট ডাজ আর ডাইনোসর লুক লাইক। একটি ডাইনোসর দেখতে কেমন, মনে রাখবে দেখতে কেমন। আর এখানে হোয়াট ডাজ অ্যান এলিফেন্ট লুক লাইক, একটি এলিফেন্ট বা হাতি দেখতে কেমন। এখানে কিন্তু আবার আছে হোয়াট ডাজ ইউর নিউ ড্রেস লুক লাইক, তোমার নতুন যে ড্রেসটা কিনেছো সেটা দেখতে কেমন। এখানে লক্ষণগুলো খেয়াল করো, দুইটি গ্যাপ থাকবে, কোনো জিনিস বা প্রাণী দেখতে কেমন তার নাম উল্লেখ থাকবে, প্রশ্নবোধক চিহ্নটা থাকবে। এই ব্যাপারগুলো মাথায় রাখবে। এরপরে দেখো, হোয়াট ইজ ইট লাইক। এই দুইটার মধ্যে তোমাদের কিন্তু সমস্যা হয়। হোয়াট ইজ ইট লাইক মানে হলো কাজটি করলে কেমন হয় অথবা শুধু কেমন, খুব
খুব ভালো করে খেয়াল করো, যদি ভার্ব থাকে, গ্যাপের পরে যদি ভার্ব থাকে, ভার্বটা আইএনজি যুক্ত ভার্ব হবে এবং এর অর্থ দাঁড়াবে কাজটি করলে কেমন হয়। আর যদি ভার্ব না থেকে নাউন থাকে বা অন্য কিছু থাকে, তাহলে সেটার অর্থ দাঁড়াবে কেমন। চলো উদাহরণ দিয়ে দেখি। হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য পন্ড? পুকুরে সাঁতার কাটলে কেমন হয়। এরপরে দেখো যে লিভিং ইন বাংলাদেশ, বাংলাদেশে বসবাস করলে কেমন হয় বা বাংলাদেশে বসবাস করাটা কেমন। হোয়াট ইজ মাদার্স লাভ লাইক? মায়ের ভালোবাসা কেমন। এই ক্ষেত্রে কিন্তু মাদার্স লাভ, এখানে কিন্তু ব্যাপারটা কেমন, কোনো কিছু করলে কেমন হয় না, এখানে মাদার্স লাভ, এখানে কিন্তু ভার্ব নাই। হোয়াট ইজ মাদার্স লাভ লাইক? মায়ের ভালোবাসা কেমন। হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে? আজকের আবহাওয়া কেমন। এইসব ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। সব সময় যে ভার্বের আইএনজি ফর্ম থাকবে তার কোনো মানে হয় না, কখনো কখনো নাউনও থাকতে পারে অথবা অন্য কিছু থাকতে পারে। লক্ষণটা হচ্ছে গ্যাপের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর যেটা বললাম যে নাউনও থাকতে পারে, কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকবে। এরপর দেখো হোয়াট ইফ, কি হবে যদি এমন হয়। এটার অর্থ হচ্ছে হোয়াট ইফ, কি হবে যদি এমন হয়। এক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যে হোয়াট ইফ, দেখো দ্য রিভার ইজ কাম, নদীটি খুবই শান্ত। হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, হোয়াট ইফের পরে দেখো সাবজেক্ট আসছে, তাহলে কেমন হয় বা কি হবে যদি এমন হয়। হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, নদীটি শান্ত আছে, তাহলে নদীতে গোসল করলে কি হবে। আই অ্যাম ইন শর্ট অফ টাইম, হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, আমার সময় খুবই কম, এমন অবস্থায় ট্রেন যদি লেট করে কেমন হবে। এক্ষেত্রে তোমার লক্ষণ মনে রাখতে হবে, গ্যাপের পরে পরামর্শ চাওয়ার সাথে ভীতি থাকবে একটু, এবং প্রশ্নবোধক চিহ্নটা তো থাকবেই। এরপরে খেয়াল করো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এর মানে হচ্ছে কোনো কাজ করতে হবে বা করা প্রয়োজন এমন বোঝাতে হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু ব্যবহার করা হয়। যেমন আমরা বলতে পারি যে আই হ্যাভ টু ওয়াক আ লং ওয়ে টু গো টু মাই কলেজ, আমাকে আমার কলেজে যেতে অনেক পথ হাঁটতে হবে। তো এখানে কিন্তু হাঁটতে হবে, হাঁটা প্রয়োজন এমন সিচুয়েশন। সামটাইমস উই ড্যাশ একসেপ্ট, উই হ্যাভ টু একসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস, শান্তি রক্ষার জন্য আমাদেরকে অনেক সময় অনেক অনিচ্ছাকৃত বিষয়ও গ্রহণ করে নিতে হয়। এক্ষেত্রে আমাদের লক্ষণ যেটা থাকবে সেটা হলো গ্যাপের পরে, দেখো গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম থাকবে, গ্যাপের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়েছে। মোট কথা মনে রাখতে হবে যে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টুর অর্থ হচ্ছে করতে হবে, কোনো কিছু করতে হবে এমন বোঝায়। হ্যাড বেটার, কোনো কাজ করাই ভালো বা উচিত এমন অর্থে বোঝায়। এই দুইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের প্রবলেম হয়, তোমরা কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাও, কারণ দুইটার পরে ভার্বের বেস ফর্ম থাকে। তোমাদেরকে অর্থটা খুব সুন্দরভাবে অনুধাবন করতে হবে, কোনটা বেশি কাছাকাছি যায়, কোনটা বেশি বেটার হয়, সেটাই তোমাদেরকে গ্রহণ করতে হবে। দেখো ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার, দেখো ইউ হ্যাড বেটার লিভ, তোমাকে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো, এই যে যাওয়াই ভালো, কোনো কিছু করাই ভালো। হ্যাড বেটার ভার্বের কিন্তু বেস ফর্ম আছে। ইউ ড্যাশ নট গো টু অফিস টুডে, এখানে কিন্তু আমরা ব্যবহার করি ইউ হ্যাড বেটার নট গো টু অফিস টুডে। এটার লক্ষণগুলো দেখো একটু খেয়াল করো, গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম থাকবে, করলে বা না করলে সমস্যা হতে পারে এমন ভীতি থাকবে, এখানে কিন্তু ভীতি থাকবে, এখানে ভীতি নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনা বেশি। হ্যাভ টু, হ্যাজ টুর ক্ষেত্রে খুব একটা ভীতি দেখা যায় না বললে চলে, কিন্তু হ্যাড বেটারের ক্ষেত্রে কিন্তু ভীতি থাকবে, যে কাজটি করলে বা না করলে একটা ভয় কাজ করবে। এরপরে দেখো উড রেদার, তুলনামূলক একটি কাজ করা ভালো। দুইটি কাজ থাকবে বাক্যের মধ্যে, বাক্যের মধ্যে দুইটি কাজের মধ্যে একটি কাজ করা ভালো এমন বোঝাবে। তো এই ক্ষেত্রে দুইটা ভার্ব থাকবে, দুইটা ভার্বই বেস ফর্ম থাকবে। এখানে এক্ষেত্রে উড রেদার দেন দ্বারা যুক্ত দুটি ভার্ব থাকবে। চলো উদাহরণ দেখি। আই উড রেদার টেক অ্যান অটো বাইক, আমি একটি অটো বাইক নেব। দেন গো টু কলেজ অন ফুট, আমি পায়ে হেঁটে কলেজে যাওয়ার চাইতে আমি একটি অটো বাইক নিব, এমন সিচুয়েশন। দেখো দুইটি কথা আছে, এই যে দেনের পরে গো আছে আবার টেক আছে, দুইটাই কিন্তু বেস ফর্ম। দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, কারণ পরীক্ষা শুরু হওয়ার পথে। তাহলে বোঝা গেল উড রেদার
কিন্তু এমন হয়, যেমন আই উড রেদার ডাই দেন চিট। আমি মানে এখানে দুইটা কাজ থাকবে, উড রেদার ডাই মরে যাব তবু কারোর সাথে প্রতারণা করব না, এমন বোঝাবে। তাহলে দেখো গ্যাপের পরে দুইটি ভার্ব এর বেস ফর্ম হবে এবং তাদের মাঝে দেন থাকবে। প্রথম কাজটি অধিকতর পছন্দনীয় হবে এবং দ্বিতীয় কাজ থেকে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো নো সুনার হ্যাড, এটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেক ছোটোবেলা থেকেই তোমরা এই ফ্রেজটা ব্যবহার করে থাকো, এজন্য এটা তোমাদের পক্ষে সহজ হবে। নো সুনার হ্যাড, এটা তোমরা জানো যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় কোনো কাজ ঘটতে না ঘটতে অন্য একটি কাজ ঘটা এমন সিচুয়েশনে নো সুনার হ্যাড ব্যবহার করব। নো সুনার হ্যাড ক্ষেত্রে সেন্টেন্স দেখো, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতেই দেন দ্য স্টুডেন্টস স্টপড টকিং, ছাত্রছাত্রীরা কথা বলা বন্ধ করে দিল। তাহলে এখানে লক্ষণটা কেমন হবে দেখো, গ্যাপের পরে পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে দেন থাকবে, অর্থাৎ নো সুনার হ্যাড তোমার দেখতে হবে কোনো এমন বাক্য যে বাক্যের মধ্যে দেন আছে, দেন থাকলেই আমরা সেখানে দেখব যে পাস্ট পারফেক্ট টেন্স আছে কিনা তার আগে, তাহলে আমরা গ্যাপে নো সুনার হ্যাড ব্যবহার করব। এরপরে দেখো স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলোও কিন্তু ওই একই নিয়মে কোনো কাজ ঘটতে না ঘটতে একই কথা, কিন্তু একটু ভিন্নতা আছে, সেটা হলো এখানে দেন দ্বারা যুক্ত হয়, এখানে হোয়েন দ্বারা যুক্ত হবে। দেখো স্কার্সলি হ্যাড উই স্যাট ডাউন টু স্টার্ট টু ইট ওয়েন দ্য গেস্টস অ্যারাইভড, আমরা খেতে বসতে না বসতেই গেস্টরা বা যারা আমাদের অতিথি তারা চলে আসলো। এই ক্ষেত্রে কিন্তু এই যে আমরা স্কার্সলি হ্যাড ব্যবহার করব, লক্ষণ হচ্ছে হোয়েন দ্বারা যুক্ত থাকবে এবং হোয়েনের পূর্বেরটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, এদিকে খেয়াল করবে। তারপরে দেখো হার্ডলি হ্যাড আই রিচড হোম, আমি বাসায় পৌঁছতে না পৌঁছতে হোয়েন ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি শুরু হতে লাগলো। এমন সিচুয়েশনে কিন্তু আমরা এই স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড এখানে আমরা ব্যবহার করবো দেন থাকলে, আর হোয়েন থাকলে আমরা ব্যবহার করবো স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড। এখানে লক্ষণ আছে, দেখে নাও। এরপরে দেখো অ্যাজ সুন অ্যাজ, কোনো কাজ ঘটা মাত্রই, এটা দুটি ঘটনা, একটি ঘটনার ঘটা মাত্রই আরেকটি ঘটনা ঘটবে, অথবা অ্যাজ সুন অ্যাজের পরে পসিবল শব্দটা থাকে, পসিবল শব্দটা যদি থাকে গ্যাপের পরে যদি দেখো যে পসিবল শব্দটা আছে মানে সম্ভব, এমন ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। যেমন আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি খুব আগ্রহের সাথে তোমার জবাবের অপেক্ষায় আছি। প্লিজ অ্যান্সার মি, আমাকে জবাব দাও অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, তুমি যত তাড়াতাড়ি পারো। এই যে দেখো দুইটি ঘটনা আছে, দুটি ঘটনাকে কানেক্ট করার জন্য অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়েছে। আবার দেখো ফাদার সেন্ড মি সাম মানি, বাবা আমাকে কিছু টাকা পাঠাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। এই যে পসিবল শব্দটা থাকলেই কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। তাহলে লক্ষণ দেখো গ্যাপের পরে সাধারণত সমজাতীয় দুটি সেন্টেন্স বা বাক্য আর পসিবল শব্দটি থাকবে এমন ক্ষেত্রে। এরপর দেখো অ্যাজ লং অ্যাজও একটি গুরুত্বপূর্ণ ফ্রেজ, এখানে বলা হচ্ছে যতক্ষণ বা যতদিন পর্যন্ত। উদাহরণ দেখলেই ঠিক পাবে যে এখানে কেমন হচ্ছে, আই উইল লাভ ইউ অ্যাজ লং অ্যাজ আই লিভ। এখানে দুইটি বিষয় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, অ্যাজ লং অ্যাজ দ্বারা টাইম ডিউরেশন বোঝাবে, মানে সময় নির্দেশন করবে, আর একটা বিষয় হচ্ছে শর্ত নির্দেশন করবে। এক্ষেত্রে সময়ের একটা ব্যাপার লক্ষ্য করা যায়, আই উইল লাভ ইউ অ্যাজ লং অ্যাজ আই লিভ, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি আমি তোমাকে ভালোবেসে যাবো, এমন ক্ষেত্রে টাইম ডিউরেশন কিন্তু বলা হয়েছে। তো অ্যাজ লং অ্যাজ ইউ স্টাডি হার্ড, যদি এখানে কিন্তু যদি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সময়ের সাথে যদি ব্যবহৃত হয়েছে, ইউ উইল পাস, যদি তুমি পড়াশোনা করো ভালোভাবে কঠোরভাবে তাহলে তুমি পাস করবে এক্ষেত্রে। এরপরে দেখো অ্যাজ ফার অ্যাজ, যত দূর। অ্যাজ ফার অ্যাজ তোমরা জানো এই ফ্রেজটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক, এই ধরনের কিন্তু সিচুয়েশন থাকে। দেখো অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ নট কামিং টুডে, আমি যতদূর জানি সে আজকে আসছে না। অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, আমি যতদূর স্মরণ করতে পারি, এমন ধরনের কথা আমরা কিন্তু বারবার বলি। উই মেট ইন 2015, আমরা 2015 সালে দেখা করেছিলাম।
এরপরে খেয়াল করো দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট প্রচুর পরিমাণে তোমাদের প্রশ্নে থাকে, এটা ব্যবহারের নিয়মটা একটু খেয়াল করো। অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই গ্যাপ থাকবে, গ্যাপে দেখো সেন্টেন্সের শুরুতেই একটা গ্যাপ আছে, গ্যাপে ওয়াজ আছে, দেয়ার ওয়াজ আ কিং, এই দেয়ারে কিন্তু কোনো মানে নাই, ইন্ট্রোডাক্টরি দেয়ারে কিন্তু কোনো মানে হয় না। যেমন দেখো দেয়ার ওয়াজ আ কিং নেমড রবার্ট ব্রুস, রবার্ট ব্রুস নামে একজন রাজা ছিলেন, এখানে কিন্তু দেয়ারের কোনো মিনিং নাই, এই মিনিংলেস দেয়ারকেই বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, এখানে তোমাদের ব্যবহার করতে হবে। সাধারণত লক্ষণগুলো হচ্ছে ওয়াজ থাকতে পারে, ইজ থাকতে পারে, তারপরে মূল ভার্ব থাকতে পারে, মূল ভার্বের পাস্ট ফর্মও থাকতে পারে, প্রেজেন্ট ফর্ম থাকতে পারে। মূলত এখানে তোমাদেরকে সেন্টেন্সের শুরুতে একটু খেয়াল করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা দিতে পারি দেয়ার লিভড অ্যান অনেস্ট ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নোন। এখানে দেখো লক্ষণ, আমরা ইটের ব্যাপারে একটু কথা বলি। ইটও ইন্ট্রোডাক্টরি, ইট কিন্তু ইট সবসময় ইন্ট্রোডাক্টরি নাও হতে পারে, ইটের অর্থ থাকতে পারে, ইহা গ্রহণ করতে পারে। অর্থাৎ ইটের যেমন এক্ষেত্রে কোনো বিষয়ে তোমাদের ইটের অর্থটা এমন হতে পারে, ইটের অর্থটা কোনো বস্তু বা কোনো শিশু, এমন কিছু সিচুয়েশন থাকতে পারে। যেমন মন সম্পর্কে বর্ণনা করা হলো, তখন কিন্তু ইট ব্যবহার করা হবে, ঠিক আছে। একটা মাউস সম্পর্কে বর্ণনা করা হলো, তখন কিন্তু ইট বলা হতে পারে এর প্রোনাউন হিসেবে। এই জন্য ইটটা কিন্তু দুইভাবে ব্যবহার করা হয়, যেমন ইন্ট্রোডাক্টরি ইট যার মানে নাই, আবার নর্মাল ইট হিসেবেও ব্যবহার করা হয়। যেমন ইট ইজ রেইনিং, এক্ষেত্রে কিন্তু ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট, এই ইটের কোনো মিনিং নেই। তো ইট অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, সময়ের ক্ষেত্রে, আবহাওয়ার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আমরা চলো উদাহরণের মাধ্যমে দেখে আসি বিষয়গুলো, ইটটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ডিউরিং স্প্রিং, অর্থাৎ দেখো ডিউরিং স্প্রিং বসন্তের সময়, ইট সিমস, যে মনে হয় ইটস সিমস মনে হয় দ্যাট যে এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ, সব কিছুই নতুন জীবন ফিরে পেয়েছে বা পেয়েছে। ইট ইজ ভেরি হোয়াট টুডে, এই যে আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু এই ইটের কিন্তু কোনো মিনিং নেই। আজ খুব গরম, এটা বলার জন্য ইট ব্যবহার করা হয়েছে, এই হটটাকে ইন্ট্রোডাক্ট করার জন্য। এরপর দেখো ইট ইজ রেইনিং, এই যে এক্ষেত্রে কিন্তু তোমরা খুব ভালো করে জানো যে বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি ইট ইজ রেইনিং বা ইট হ্যাজ বিন রেইনিং, এমন কিন্তু আমরা ব্যবহার করি। তারপর সময় বলার ক্ষেত্রে আমরা বলি ইট ইজ 5 o'clock, ইট ইজ 10 কিলোমিটার টু দ্য নিয়ারেস্ট টাউন, অর্থাৎ নিকটবর্তী যে টাউন আছে সেখানে, সেই জায়গাটা এখান থেকে 10 কিলোমিটার। তো ইট টেক্স 10 minutes, এই যে 10 মিনিট লাগে, এই যে সময়ের ব্যাপারটা, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ইট টেক্স 10 minutes টু রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে 10 মিনিট সময় লাগে। ইট টেক্স এখানে কিন্তু ইন্ট্রোডাক্টরি, এখানে কিন্তু এই ইটের কোনো মিনিং নাই, খুব ভালো করে খেয়াল করো। ইট টেক্স, এই যে এইখানে খেয়াল করলে ইট টেক্স টু মেক আ কোয়ারেল, অর্থাৎ এক হাতে তালি বাজে না, এই ক্ষেত্রে কিন্তু ইট টেক্স টু, ঠিক আছে। ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট, আমরা সাক্ষাৎ করেছিলাম, অনেক দিন হয়ে গেল, এক্ষেত্রে কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করা হয়েছে। এরপর দেখো ইট ইজ আই, এখানে কিন্তু জোর দেওয়ার জন্য ইট ইজ আই হু অ্যাম টেকিং দ্য ক্লাস, যে ক্লাসটি নিচ্ছি, এখানে কিন্তু ইট ইজ আই দিয়ে বাক্যে জোর দেওয়া হচ্ছে, সাবজেক্টের উপর জোর দেওয়ার জন্য ইট ইজ আই ব্যবহার করা হলো। এইভাবে ইটের সবগুলো বিষয় যদি তুমি মাথায় রাখো, তাহলে তোমার ইট ব্যবহার করা কোনো সমস্যা হবে না। আবার বলছি, ইট যে ইন্ট্রোডাক্টরি হবে তার কোনো মানে নাই, ইট কিন্তু নর্মালও ব্যবহার করা হতে পারে, এজন্য এদিকেও খেয়াল রাখবে। ওকে, এরপরে দেখো আছে সো ডট ডট দ্যাট, এর মানে হচ্ছে এতই যে, কোনো কিছু ঘটছে এমন সিচুয়েশনে, এতই যে, অর্থাৎ দেখো বাক্য হি ইজ সো পোর দ্যাট হি ক্যান নট বাই আ নিউ শার্ট, সে এতই দরিদ্র বা এতই গরিব যে সে একটি নতুন শার্ট কিনতে পারে না। এই ক্ষেত্রে দেখো সো ডট ডট দ্যাটের সোর পরে, অর্থাৎ গ্যাপের পরেই দেখবে যে একটা অ্যাডজেক্টিভ আছে এবং দ্যাটের পরে ক্যান নট বা কুড নট এই ধরনের সিচুয়েশন থাকবে। তারপর হি স্পিক্স সো ফাস্ট, দেখো সে এত দ্রুত কথা বলে দ্যাট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হিম, আমি তাকে বুঝতে পারি না।
তাহলে এতই যে এই ক্ষেত্রে আমাদের দেখো দ্বিতীয় গ্যাপের পর ক্যান নট বা কুড নট অথবা মে নট বা মে এ ধরনের সিচুয়েশন থাকবে, আর প্রথম গ্যাপের পরে অ্যাডজেক্টিভ থাকবে। এই লক্ষণ দেখলে তোমরা মনে করবে এখানে সো ডট ডট দ্যাট ব্যবহৃত হবে। এরপর দেখো টু ডট ডট টু, এতই যে এক্ষেত্রেও এতই যে, কিন্তু এটা মানে এখানে একটি সেন্টেন্সে এটা কভার করে নিবে। এখানে যেমন দুইটি ক্লজ আছে, কিন্তু এখানে একটি ক্লজই হয়ে যাবে। যেমন দেখো দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, অর্থাৎ চা এতই গরম যে পান করার অযোগ্য বা পান করা যায় না। দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট টু সলভ, প্রবলেম বা সমস্যাটি এতই জটিল বা কঠিন যে এটা সমাধান করা যায় না। এক্ষেত্রে তোমাদের লক্ষণটা মনে রাখতে হবে যে টু ডট ডট টুর ক্ষেত্রেও দুইটি গ্যাপ থাকবে। প্রথম গ্যাপের পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, পরের গ্যাপের পরে একটা ভার্ব থাকবে যেটার বেস ফর্ম থাকবে। দেখো লক্ষণগুলো মনে রেখো। এরপরে দেখো ইফ বা আনলেস মানে যদি, ইফ মানে যদি আর আনলেস মানে যদি না। তোমরা জানো কন্ডিশনালের নিয়ম যে আছে, ওই নিয়মটা অনুসরণ করবে ইফ বা আনলেস। এক্ষেত্রে দেখো ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে দাওয়াত করো, আই উইল জয়েন দ্য মিটিং, আমি মিটিংটিতে উপস্থিত থাকবো বা জয়েন করবো। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ ওয়ন্ট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না। অবশ্যই তোমাকে কন্ডিশনালের যে নিয়মগুলো আছে, এই ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, এগুলো মনে রাখতে হবে। এরপরে দেখো ইট ইজ বা ইট ওয়াজ টাইম, অথবা ইট ইজ অথবা ইট ওয়াজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়ের ক্ষেত্রে আমরা জানি যে এটার লক্ষণ এরকম। ইট ইজ হাই টাইম উই, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকবে। এমন সিচুয়েশন থাকলে তোমরা মনে করবে যে এটা ইট ইজ হাই টাইম থাকবে, এটাই উপযুক্ত সময়। উই টুক ব্যালেন্স ডায়েট, আমাদের সুষম খাবার খাওয়ার এটাই উপযুক্ত সময়। তো এটা মনে রাখবে। আরেকটা বিষয়, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি দেখো যে টু আছে, অর্থাৎ ইনফিনিটিভ টু আছে, তাহলে কিন্তু আমরা লক্ষণটা বলতে পারি যে টুর পরে এখানে সাবজেক্ট থাকবে না, মূল ভার্বের বেস ফর্ম থাকবে। এমন দেখো লক্ষণটা মনে রাখো। এরপরে দেখো উড ইউ মাইন্ড, এটা কিন্তু খুবই ইজি একটা বিষয়। মাইন্ডের পরে ভার্বের আইএনজি ফর্ম থাকে, অর্থাৎ গ্যাপের পরে দেখবে যে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত একটা ক্লজ আছে, সেক্ষেত্রে তোমরা উড ইউ মাইন্ড ব্যবহার করবে। এর মানে হচ্ছে যদি কিছু মনে না করেন বা মনে না করো। এক্ষেত্রে দেখো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, যদি কিছু মনে না করো বা মনে না করেন তাহলে জানালাটি খুলবেন কি, এমন প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থাকবে। দেখো গ্যাপের পরে ভার্বের আইএনজি ফর্ম থাকবে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে। লিস্টের পর এর অর্থ হচ্ছে না হলে, দেখো এইটার লক্ষণটা হচ্ছে গ্যাপের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শুড বা মাইট এই ধরনের অক্সিলিয়ারি ভার্ব থাকবে। অর্থাৎ দেখো দ্য থিপ হ্যাজ ফ্লিড অ্যাওয়ে, চোরটি পালিয়ে গেছে। লিস্ট হি শুড বা মাইট বি কট, সে না হলে সে ধরা খেত। এক্ষেত্রে দেখো গ্যাপের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড বা মাইট থাকবে। এই ধরনের সিচুয়েশন অবশ্যই মাথায় রাখবে। এরপরে দেখো খুবই ইন্টারেস্টিং একটা ফ্রেজ আছে, লেট অ্যালোন, আমরা খুব ব্যবহার করি এটা। সে একটি, যেমন দেখো সে একটি ঘড়ি কিনতে পারে না, আবার মোবাইল ফোন, এই ধরনের আমরা কথা বলি। সে একটি বাইসাইকেলই কিনতে পারে না, আবার মোটর সাইকেল। এমন সিচুয়েশনে কিন্তু আমরা এই লেট অ্যালোন ব্যবহার করব। দেখো একটা উদাহরণ, হি ক্যান নট বাই আ মোবাইল ফোন লেট অ্যালোন ল্যাপটপ। তো এর অর্থ হচ্ছে তো দূরের কথা, সে একটি মোবাইল ফোনই কিনতে পারে না, আবার ল্যাপটপ। এ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে গ্যাপের উভয় পার্শ্বে একই জাতীয় বা সমজাতীয় দুইটি জিনিস বা দুইটি বিষয় থাকবে। যেমন আই ক্যান হার্ডলি ওয়াক, আমি হাঁটতে পারি না বললেই চলে। লেট অ্যালোন রান এ রেস, আবার দৌড় প্রতিযোগিতা। আমি হাঁটতেই পারি না বললেই চলে, আবার দৌড় প্রতিযোগিতা। এই যে দুইটি সম বিষয়ে জয়েন করার জন্য আমরা কিন্তু এই লেট অ্যালোন ব্যবহার করতে পারি। লক্ষণটা কি, গ্যাপের উভয় পাশে সমজাতীয় ভিন্ন দুইটি বিষয় বা জিনিস থাকবে। এরপর দেখো সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এর অর্থ হচ্ছে যাতে। এক্ষেত্রে কিন্তু একটি সিঙ্গেল গ্যাপ থাকবে, এক্ষেত্রে আমরা ব্যবহার করব যার অর্থ দাঁড়াবে যাতে। যেমন উই লার্ন ইংলিশ সো দ্যাট উই ক্যান গেট আ গুড জব, আমরা ইংরেজি শিখি যাতে আমরা একটি ভালো চাকরি পেতে পারি। এর লক্ষণ হচ্ছে দেখো গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড, মেও থাকতে পারে, মাইটও থাকতে পারে। এরপরে দেখো হাউ টু খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ, যেখানে বলা হবে কীভাবে,
কোনো কাজ করে দেখানোর ক্ষেত্রে এই হাউ টু ব্যবহার করা হতে পারে। যেমন আমি যদি বলি যে আমি সাঁতার জানি না, আমি বলতে পারি না যে আই ক্যান নট সুইম, এটা কিন্তু ভুল ইংরেজি। আমাদেরকে বলতে পারে আই ক্যান নট বা আই ডোন্ট নো হাউ টু সুইম, এই যে হাউ টু ব্যবহার করতে হবে। দেখো উদাহরণ, দ্য বয় ডাজেন্ট নো, বালকটি জানে না হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়। এক্ষেত্রে দেখো লক্ষণটা হচ্ছে গ্যাপের পূর্বে নো, গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম থাকবে। গ্যাপের পরে কিন্তু এই যে টু আছে, যেহেতু ইনফিনিটিভ টু, এই জন্য ভার্বের বেস ফর্ম থাকবে এবং নো শব্দটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। দেখো এরপরে আছে বি ইউজ টু বা গেট ইউজ টু, এর অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া বা অভ্যস্ত থাকা। তো বির জন্য লাগবে আই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এমন থাকবে। তো এই ক্ষেত্রে দেখবে যে গ্যাপের পরে ভার্বের আইএনজি ফর্ম আছে, অথবা অন্য কিছু থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের গ্যাপের পরে আইএনজি ফর্ম থাকবে। দেখো আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি, আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে অভ্যস্ত। দে আর গেটিং ইউজ টু অনলাইন ক্লাস, তারা অনলাইন ক্লাসে অভ্যস্ত হচ্ছে। এক্ষেত্রে কিন্তু ভার্ব নেই, তোমাকে অবশ্যই এই দুইটা বিষয়েই অর্থের উপর জোর দিতে হবে। এখানে দেখো লক্ষণটা দেওয়া আছে। এরপরে দেখো সিন্স মানে হইতে থেকে, এই ক্ষেত্রে দেখা যায় যে দুইটি ক্লজ থাকে, দুইটি ক্লজকে সিন্স যুক্ত করে। যেমন 10 বছর হয়ে গেছে তোমাদের সাথে আমার শেষ সাক্ষাৎ, অনেক দিন হয়ে গেছে তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ, এমন ক্ষেত্রে সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়। আর একটা বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সিন্সের পরে একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে, এই লক্ষণটা মনে রাখবে। যেমন ইট ইজ লং সিন্স, অনেক দিন হয়ে গেছে। আই মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু কোনো ক্লজ থাকবে না, শুধুমাত্র সময়ের উল্লেখ থাকবে। দেখো গ্যাপের পরে সময় বা আরও একটি ক্লজ থাকবে। এরপরে দেখো ইন কেজ, কারণবশত যদি এমন হয় যে ইন কেজ, দেখো উদাহরণ দেখলে বুঝতে পারবে। টেক অ্যান আমব্রেলা, একটি ছাতা নিয়ে চলো। ইন কেজ ইট রেইনস, কারণবশত যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সমস্যা আছে, এমন বোঝাতে আমরা ইন কেজ ব্যবহার করি। আই উইল রাইট ইট ডাউন, আমি এটা লিখে রাখবো। ইন কেজ আই ফরগেট, যদি কারণবশত আমি ভুলে যাই। এক্ষেত্রে দেখো এরপরে দেখো উড দ্যাট, এই ফ্রেজটাও খুব ব্যবহৃত হয়। উড দ্যাট মানে হাই যদি হতো, আহা যদি হতো, যেটা ইফ দ্বারাও করা যায়, তবে উড দ্যাট তোমাদের পরীক্ষায় আসে, যার কারণে এখানে আমরা ব্যবহার করব উড দ্যাট আই কুড হেল্প ইউ, যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম। উড দ্যাট আই নিউ দ্য ট্রুথ, যদি আমি সত্যটা জানতাম। আই অ্যাম নাও অরফান নাও, আই অ্যাম অরফান নাও, আমি বর্তমানে বা এখন এতিম। উড দ্যাট মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার, আমার বাবা যদি অনেক দিন বেঁচে থাকতো। এই যে এইরকম মানে অবাস্তব কল্পনা যখন বোঝায় তখন উড দ্যাট ব্যবহৃত হয়। এখানে লক্ষণটা মনে রাখবে, গ্যাপের পরে সাবজেক্টের পরে কুড বা মাইট বা ওয়ার, হ্যাড বা ভার্বের পাস্ট ফর্ম এমন থাকবে।